নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের কাহিনী জগৎ শেঠের রত্নকুটির শেষ পর্ব। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জগৎ শেঠের রত্নকুটির শেষ পর্ব। মুর্শিদাবাদ নগর প্রান্তে শীতকালের মরা গঙ্গা, যেন কোনো অগভীর বড় খাল, কারণ জলের স্রোত নেই বললেও চলে। এখানে ওখানে হেঁটে পার হওয়া যায়। নৌকার চালে বসে জয়ন্ত বলছিল, পলাশির যুদ্ধের আগে মুর্শিদাবাদের রূপ ছিল ভিন্ন রকম। তখনকার ইংরেজদের চিঠিপত্র পড়ে জানতে পারি সে মুর্শিদাবাদ আকারে আর সৌন্দর্যে বিলাতের লন্ডন শহরের চেয়ে বৃহৎ আর উন্নত ছিল। মানিক বললে, আজকের মুর্শিদাবাদকে দেখে তো মনে হচ্ছে কলকাতার শহরতলিও এর ওপরে টেক্কা মারতে পারে। এ হচ্ছে আজ স্মৃতির শ্মশান। দিকে দিকে ছড়ানো আছে ভাঙাচোরা ইটের স্তূপ আর বড় বড় বেরঙা শ্রীহীন অট্টালিকা। বীরেন বললে, মরা গঙ্গার ভাঙা ঘাটের পাশে দাঁড়িয়ে আছে ওই নামমাত্র সার আধুনিক নবাবদের প্রধান অট্টালিকা। দলে দলে লোক তাই দেখবার জন্য ওখানে গিয়ে ভিড় করে। জয়ন্ত বললে, আমার কিন্তু ওদিকে ফিরে তাকাতেও লজ্জা করে। যারা একদিন গড়েছিল কবির স্বপ্ন তাজমহল আর আগ্রা দিল্লির অপরূপ দুর্গপ্রাসাদ, তাদেরই রুচিহীন ভাগ্যতাড়িত বংশধররা আজ গড়ে তুলেছে ইংরেজদের অনুকরণে মস্ত বড় এক বিজাতীয় প্রাসাদ। নকলের মহিমায় খাস্তা হয়ে গিয়েছে আসলেরও স্বরূপ। এ হচ্ছে দাস মনোভাবের অসহনীয় পরিচয়। বীরেন বললে, গঙ্গার এপারে মুর্শিদাবাদের জীবন্ত নবাবদের শৌখিন আস্তানা, আর ওপারে আছে তাদের মৃতদেহের অন্তিম ধরণীসজ্জা। একদিন নবাবী যাকে যাদের জরির জুতো পরা পা মাটিতে ছুতে চাইতো না, আজ তাদের দেহবাশেষ জীর্ণ কবরের তলা মাটির সঙ্গে মাটি হয়ে মিশে গেছে। আলিবর্দীর সমৃদ্ধ সমাধির ছায়ায় দীনতাপূর্ণ কবরের ভেতরে সাহিত্য আছে বাংলার শেষ স্বাধীন নবাব বিপদচালিত সিরাজউদ্দৌলার নশ্বরদেহের অশ্রুকরণ স্মৃতি। স্রোতহীন গঙ্গাজলের ওপর দিয়ে দাড়ি মাঝিরা দাঁড় টেনে চালিয়ে নিয়ে যাচ্ছে নৌকো। অগভীর পরিষ্কার গঙ্গাজল, স্পষ্ট দেখা যায় তলা পর্যন্ত। সর্বত্র বিকীর্ণ রয়েছে স্পঞ্জের মতন শৈবালপুঞ্জ। বীরেন বললে, ওপারে ওইখানে ছিল সিরাজদৌল্লার প্রমোদ প্রাসাদ। একদিন ওখানে দুলতো কক্ষে কক্ষে রঙিন আলোকমালা, নাচ গান আর বাজনায় সঙ্গীতময় হয়ে উঠত চাঁদের আলো। কিন্তু আজ সেখানে দিনের বেলাতেও শোনা যায় না মানুষের কণ্ঠরব। কেবল সন্ধ্যের সঙ্গে সঙ্গে একটানা বেজে চলে ঝিল্লিদের বিজনতার গান, আর থেকে থেকে কেঁদে ওঠে শিবাদের অশুভ নাদ। সুন্দরবাবু শুধলেন, আর সেই প্রমোদ ভবন? সিরাজদৌল্লার অপঘাত মৃত্যুর পর তার প্রমোদ ভবনও গঙ্গা গর্ভে আত্মবিসর্জন দিয়েছে। সবাই স্তব্ধ। নৌকো এগিয়ে চলে ধীরে ধীরে। জলে ঝপঝপ করে দাঁড় ফেলার শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। মানিক জিজ্ঞাসা করলে, গঙ্গা তীরের কাছে জলের কাছে জেগে রয়েছে কতগুলো বড় বড় ইটের স্তূপ। দেখলে মনে হয় যেন একসময় ওখানে ছিল কোনো অট্টালিকা। বীরেন বললে, তাই বটে। যার কাছে হাত পেতে নবাবের রাজত্ব আর ইংরেজদের ব্যবসায় চলত, একদিন ওখানে ছিল ভারতের সেই সর্বশ্রেষ্ঠ ধনকুবের জগৎ শেঠের ঐশ্বর্য গর্বিত বৃহৎ প্রাসাদ। আজও তার দু এক টুকরো ধ্বংসাবেশ দেখা যায় বটে, কিন্তু অল্পদিনে তাও তলিয়ে যাবে কীর্তিনাশা গঙ্গার গর্ভে। জয়ন্ত কঠিন কণ্ঠে বললে, যাবেই তো, যাওয়াই উচিত। শেঠদের স্মৃতিও আমার মনকে পীড়িত করে। রাজপুতানা শুকনো মরুপ্রান্ত থেকে বিদেশি মারোয়ারি এসেছিল সুজলা সুফলা বাংলাদেশের অর্থ লুণ্ঠন করতে। তারা লক্ষ্মী লাভ করেছিল বটে, কিন্তু বাংলার প্রতি ছিল না তাদের এতটুকু প্রাণের টান। তাই তারা বংশানুক্রমে প্রথমে রাজার, তারপর দেশের বিরুদ্ধে বারবার চক্রান্ত করতে কুণ্ঠিত হয়নি। অবশেষে আরও কোনো কোনো দুরাত্মার সঙ্গে মিলে জগৎ শেঠরাই ষড়যন্ত্র করে বাংলাদেশকে লুটিয়ে দেয়
ফিরিঙ্গি রাজ্যের বুট জুতোর তলায়। সেই মহাপাপের ফলেই তো এই দেশদ্রোহী বংশের ওপরে পড়েছে বিশ্বদেবের অমোঘ অভিশাপ। ইতিহাসে আছে কেবল তাদের চরম অপযশ নিয়তি কেড়ে নিয়েছে তাদের ঐশ্বর্যের শেষ স্মৃতিটিকেও। লাভ করেছে সলিল সমাধি। গঙ্গা পর্যন্ত তাদের ক্ষমা করেননি। সুদূর মুঙ্গেরে তাদের দুই ভাইয়ের জীবন্ত দেহ গ্রাস করেও তার ক্ষুধা মেটেনি। মুর্শিদাবাদে এসে বিশ্বাসঘাতকের স্থাবর সম্পত্তি পর্যন্ত নিজের জঠরের জলাবর্তে টেনে না নিয়ে তিনি ছাড়েননি। জলের ওপরে জেগে থাকা প্রাসাদের ধ্বংসাবশেষ একপাশে চুপ করে ছবিতে আঁকার মতো একটা নিশ্চল বক, যেন বিবর হয়ে আছে অতীত গৌরবের স্বপ্নে। বীরেন বললে, জয়ন্তবাবু, আজ ওই জলের তলায় কোথায় খুঁজে পাবেন জগৎ শেঠের রত্নকুটি? জয়ন্ত হেসে বললে, আমরা তো জলের তলায় খুঁজব না। তবে কোথায়? ডাঙায়? হ্যাঁ, ডাঙায় শেঠদের প্রাসাদের কোনো চিহ্নই নেই। তবু খুঁজে দেখব। কি আশ্চর্য, আপনার বক্তব্য কি? সুন্দরবাবুও বিরক্ত হয়ে বললেন, সত্যি জয়ন্ত, তুমি যুক্তিহীন কথা বলছো হে। জয়ন্ত অবিচলিত কণ্ঠে বললে, সুন্দরবাবু, খাতায় জগৎ শেঠদের ইতিহাসে কি লেখা আছে? জগৎ শেঠ কুশলচাঁদ নিজের সম্পত্তির কতক অংশ লুকিয়ে রাখবার জন্য গুপ্তকুটি নির্মাণ করেছিলেন। এখন ভেবে দেখুন, কুশলচাঁদ নিশ্চয়ই নির্বোধ ছিলেন না। নিজেদের জরাকীর্ণ বিখ্যাত প্রাসাদের ভেতরে গুপ্তকুটি নির্মাণের চেষ্টা যে ব্যর্থ হবে এটা তিনি ভালো করেই জানতেন। সুতরাং তার পক্ষে স্বাভাবিক ছিল প্রাসাদ থেকে দূরে অন্য কোথাও গুপ্তকুটি নির্মাণ করা। রাজধানীর বাইরেও যে ধনকুবের জগৎ শেঠদের ভূসম্পত্তি ছিল এটুকু অনায়াসে অনুমান করা যেতে পারে। বীরেনবাবু ঠাকুরদাস চন্দ্রনাথবাবু গঙ্গা তীরের এক পোড়ো বাগান বাড়ির কথা উল্লেখ করেছেন। তার পেছনে আছে এক সেকেলে নির্জন ইদারা, তার গায়ে গাঁথা লোহার দরজা। আমি আন্দাজ করি ওই বাগান বাড়ির অধিকারী ছিলেন জগৎ শেঠ কুশলচাঁদ। সেকালে রাজারা আর ধনপতিরা প্রায় পুষ্করিণী বা ইদারার মধ্যে গুপ্তধন রক্ষা করতেন। সোনার আনারস মামলাতেও আমরা এই শ্রেণী এক ইদারার সন্ধান পেয়েছিলাম। আশা করি আপনাদের তা মনে আছে। কুশলচাঁদও নিশ্চয়ই সেকালে সেই রীতি বজায় রেখেছিলেন। ইদারার গুপ্তকুটির মধ্যে রক্ষা করেছিলেন নিজের অতুল সম্পত্তির কতক অংশ। গুপ্তধন রক্ষা করবার পর সেকালের ধনিকরা আর এক নিষ্ঠুর প্রথা মেনে চলতেন। যাদের সাহায্যে তারা ধনরত্ন পুঁতে রাখতেন, গুপ্তধনের নিরাপত্তার জন্য তাদের হত্যা করা হতো। কুশলচাঁদও তাই করেছিলেন। আর চন্দ্রনাথবাবু ইদারায় নেমে দেখেছিলেন সেই নিহত হতভাগ্যদেরই মাংসহীন কঙ্কাল। ইদারার নির্মাতা আর ধনবাবুদের হত্যা করবার পর কুশলচাঁদ ইদারা জলে ভরিয়ে দিয়েছিলেন। তারপর কালক্রমে কুশলচাঁদের মৃত্যু, জগৎ শেঠদের পতন, তাদের প্রাসাদের পাতাল প্রবেশ, বেবারিশ বাগান বাড়ি শোচনীয় দুর্দশা। ঘরদোর যায় ভেঙেচুরে, বাগান পরিণত হয়ে কাটা জঙ্গলে, আর ইদারা হয়ে যায় জলশূন্য। মানুষ আর সে অঞ্চল মারায় না। অনেককাল পরে চন্দ্রনাথবাবু ফুটবল কুড়োতে ইদারায় নেমে অস্থানে লোহার দরজা দেখে কৌতূহল হয়ে ওঠেন। তিনি জগৎ শেঠদের গুপ্তধনের কাহিনী জানতেন। তার সন্দেহ জাগ্রত হয়। তারপর আবার গোপনে ইদারায় ফিরে গিয়ে গুপ্তধনের সন্ধান পান আর তা হস্তগত করেন। বোধহয় সেই সম্পত্তিরই খানিক অংশ নিয়ে তার ব্যবসায় গোড়াপত্তন। অবশিষ্ট সম্পত্তি অসময়ের ভয়ে আবার লুকিয়ে রাখেন। আমরা তারই আশায় এখানে এসেছি। তার লেখা খাতার সবটা পেলে হয়তো আমাদের কাজে যথেষ্ট সুরাহা হতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে তা বিপক্ষ দলের হস্তগত হয়েছে। তবু আমরা একবার বাগানখানা খুঁজে দেখবার চেষ্টা করব। সুন্দরবাবু কৌতুক হাস্য করে বললেন, হা 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 হা, ভায়া হে, তুমি যে দেখছি বেশ একটি মন গড়া গল্প ফেঁদে বসলে। কিন্তু জিজ্ঞাসা করি, সে অজানা বাগান বাড়ির ঠিকানা কোথায় পাবে? চন্দ্রনাথবাবু লিখেছেন জিয়াগঞ্জের 10-12 মাইল তফাতে আছে সেই বাগান বাড়ি। তাহলেই কেল্লা ফতে হয়ে গেল নাকি? আরে মশাই, একটু মাথা খাটাবার চেষ্টা করুন। ভুলবেন না, জায়গাটা আছে গঙ্গার ধারে। মুর্শিদাবাদের পরেই জিয়াগঞ্জ। সেখান থেকে আমরা হাঁটা পথে গঙ্গার তীর ধরে 10-12 মাইল অগ্রসর হব।
তারপর খুঁজে সহজেই আবিষ্কার করতে পারবো এমন একখানা বেওয়ারিশ ভাঙাচোরা পোড়ো সেকেলে বাগান বাড়ি, যার পেছনে আছে জলশূন্য ইদারা আর তারপরে একটা মাঠ। গঙ্গা তীরে 10-12 মাইলের ভেতরে ঠিক এরকম পরিস্থিতির মাঝখানে পরিত্যক্ত প্রাচীন বাগান বাড়ি বোধ করি আর নেই। মানিক বললে, আমি তোমার মত সমর্থন করি। সুন্দরবাবু দ্বিধাজড়িত কণ্ঠে বললে, জয়ন্ত, যেভাবে কায়দা করে ব্যাপারটাকে সাজিয়ে দাঁড় করিয়েছ, তাতে আমারও সায় দেওয়া ছাড়া উপায় নেই। কি বলেন বীরেনবাবু? বীরেন বললে, আমি আর কি বলবো মশাই, এসব গোলমেলের ব্যাপারে আমার মাথা খোলে না। তবে আমার মন্ত্র হচ্ছে, মহাজন যেন গত স্বপন্থা। সুন্দরবাবু বললেন, সাধু সাধু, একালের ছোকরারা সবাই যদি ওই মন্ত্র মানত, তাহলে জয়ন্ত, কোথায় নেমে আমরা হাঁটাবাদ ধরব? জিয়াগঞ্জের ঘাটে। মানিক খুঁতখুত করে বললে, কিন্তু জয়ন্ত, অনেকক্ষণ থেকে আমি একটা ব্যাপার লক্ষ্য করছি। কি ব্যাপার? একটা না উটকো পাঞ্ছি আমাদের পেছনে পেছনে আসছে। হ্যাঁ, আমিও দেখেছি। তার অন্য সব জানলা বন্ধ, কেবল একটা খোলা জানলা একজন লোক যেন আমাদেরই পানে তাকিয়ে আছে। পাঞ্ছিখানা একবারও আমাদের পেছনে ফেলে এগিয়ে যায়নি। আমরা যখন জগৎ শেঠের প্রাসাদের ধ্বংসাবশের কাছে নৌকো থামিয়েছিলাম, ওই পাঞ্ছিখানাও থেমে পড়েছিল। তারপর আমাদের সঙ্গে সঙ্গে আবার ওর যাত্রা শুরু। মাঝি হাঁকলে, বাবুজি, এই তো জিয়াগঞ্জের ঘাট। জয়ন্ত বললে, এসো আমরা এখানে নেমে পড়ে ওই পাঞ্ছিখানার ওপরে নজর রাখি। নৌকো ঘাটে হাঁটল। সবে একে একে নেমে পড়ে একখানা বাড়ির আড়ালে গিয়ে খাপটি মেরে দাঁড়িয়ে রইল। অজানা পাঞ্ছিখানা ধীরে ধীরে এগিয়ে এলো। 8 মিনিট থেমে দাঁড়ালো, তারপর আবার ঘাট ছাড়িয়ে তত্তর করে সোজা চলে গেল যেদিকে যাচ্ছিল সেদিকে। সুন্দরবাবু বললেন, বাবা বাঁচলুম, ভাড়া কেটে গেল। ভেবেছিলুম সন্ডামার্কা বেটারা আবার বোমা কি বন্দুক ছুড়বে। মনে মনে আমি জলযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলুম। তার গা টিপে দিয়ে মানিক বললে, এখনই অপ্রস্তুত হবেন না মশাই। মিছে ভয় দেখাও কেন? আবার ওই দেখুন। কি আবার দেখব? আবার একখানা নৌকো আসছে। এলেই বা নদী নিয়ে নৌকো যাবে না? নৌকোর জানলার কাছে কে বসে আছে দেখছেন তো? সুন্দরবাবু দেখলেন, চমকে উঠলেন। তার 2 চক্ষু বিস্ময়ে বিস্ফারিত। নৌকোর জানলার কাছে যে বসে আছে, তার মাথার জটার ঘটা, মুখে গোপদারির জঙ্গল, গায়ে গেরুয়া কাপড়েরও খানিকটা দেখা যাচ্ছে। জয়ন্ত বললে, সেই সন্ন্যাসী। এ নৌকোখানাও জিয়াগঞ্জের ঘাট ছাড়িয়ে অগ্রসর হল। সুন্দরবাবু বললেন, কি যে হচ্ছে, কিন্তু কিছুই তো বোঝা যাচ্ছে না। জয়ন্ত বললে, এখন আর কিছুই বোঝবার দরকার নেই, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। গঙ্গার ধারে সে জায়গাটাকে বাগানও বলা যায় না, বাড়ি বলাও চলে না। তার স্থানে স্থানে সীমানার বেষ্টনীর কিছু কিছু চিহ্ন এখনো চোখে পড়ে, এই মাত্র। বাগানের বদলে আছে গোটা কয়েক পুরাতন অফলা ফল গাছের সঙ্গে অসত্য বটের জঙ্গল ও যত্রতত্র বিকীর্ণ ঝোপঝাপ আগাছার জঙ্গল, এবং বাড়ির বদলে আছে ভেঙে পড়া ছাদ আর ধসে যাওয়া বনিয়াদ, আর কোনো ক্রমে দাঁড়িয়ে থাকা এক একটা টুটা ফাটা দেওয়াল। দরজা জানলা একেবারেই অদৃশ্য। তবে এক সময় এখানে যে কোনো শৌখিন ধনিকের স্বাদের ডেরা ছিল, তার সামান্য প্রমাণ এখনও বর্তমান আছে এক একটা ভাঙা দেওয়ালের গায়ে বিমলিন পঙ্খের কারুকার্যে। লোকের মুখে শোনা যায়, আগে এখানে ছিল বাগান বাড়ি, এবং তার পেছনকার মস্ত বড় মাঠটা আজও বাগান বাড়ির মাঠ নামে পরিচিত। সেই সূত্রেই জায়গাটার খোঁজ পাওয়া সহজে সম্ভবপর হয়েছে। জয়ন্ত বললে, এই হচ্ছে সেই ইদারাটা। বাঙালিরা যে কুয়া বা পাতকুয়া তৈরি করে, তা হচ্ছে ইদারারই ছোট আকার। সাধারণত ইদারা তৈরি করে অবাঙালিরা,
আর মনে রাখতে হবে, জগৎ শেঠদের পূর্বপুরুষ এসেছিলেন রাজপুতানা থেকে। সুন্দরবাবু ইদারার ভেতরে উকি ঝুঁকি মেরে বললেন, ওরে বাবা, এর তলাটা যে অন্ধকারে হারিয়ে গিয়েছে, কিছু দেখা যাচ্ছে না। তলায় কি আছে কে জানে। জয়ন্ত বললে, সঙ্গে দড়ি সিঁড়ি এনেছি, তলায় কি আছে এখনই দেখতে পাবো। সুন্দরবাবু হতাশভাবে বললেন, না ভেবে চিনতে যখন ডানপিটেদের সঙ্গে এসেছি, তখন পাতাল কত দূর না দেখি বা উপায় কি। কিন্তু বাপু, আমার অসামান্য বপুখানি নিয়ে ওই যৎসামান্য দড়ি সিঁড়ি ধরে দোদুল্যমান হলে আকস্মিক দুর্ঘটনার সম্ভাবনা, সেটা খেয়াল আছে কি? জয়ন্ত জবাব না দিয়ে দড়ি সিঁড়ি নিয়ে নিযুক্ত হয়ে রইল। সুন্দরবাবু সেদিক থেকে কোনো সান্ত্বনা না পেয়ে বললেন, তার উপরে জানোই তো, আমার আবার একটুখানি, ওর নাম কি, আছে। মানিক সুন্দরবাবুকে জানত, মুখ টিপে হাসতে লাগলো। বীরেন কিছুই বুঝতে না পেরে সুতলে, আছে মানে, সেটা আবার কি? ওই যে গো, যাকে তোমরা বলো ভূত প্রেত। ভূত প্রেত? হ্যাঁ, আমি যে ওদের অস্তিত্ব মানি বলেই সুন্দরবাবু যুক্ত করে ললাট দেশ স্পর্শ করলেন। ভূত প্রেতের সঙ্গে আজকের ব্যাপারে সম্পর্ক কি? সম্পর্ক দেখতে পাচ্ছেন না? পাজি কুশল চাঁদটা নাকি অনেকগুলো লোককে খুন করেছিল, আর তাদের কঙ্কালগুলো নাকি ইদারার ভেতরই পড়ে আছে। তাদের প্রেতাত্মারাও যে ওইখানে আস্তানা পাতেনি, এমন কথা কি জোর করে বলা যায়? অভিশপ্ত শেঠদের গুপ্তধনও আজ হয়েছে জকের ধন। প্রাণটি হাতে করে ওই ইদারার ভেতরে নামতে হবে। মানিক বললে, বেশ তো, প্রাণটি হাতে করে ইদারায় নামবেন। ভূত প্রেতরা দাবি করলেও তাদের হাতে প্রাণ সমর্পণ করবেন না। সুন্দরবাবু মুখ গোমড়া করে বললেন, মরছি নিজের জ্বালায়, তুমি আবার মস্করা করে জ্বালার উপরে জ্বালা দিও না মানিক। আমি সার কথাই বলছি। চন্দ্রনাথবাবু কি ইদারায় নেমে অপার্থিব কণ্ঠের ফোসফোসানি শোনেননি? জয়ন্ত বললে, তার মধ্যে অপার্থিব কোনো কিছু নেই। নেই? তবে ফোসফোসানিটা কিসে শুনি? নিশ্চয়ই সাপটাপ। এদো কুয়ে সাপ বাসাবাদী। এটা তোমার অনুমান মাত্র। জয়ন্ত দড়ির সিঁড়ির ওপরে পা রেখে অধীর স্বরে বললে, বাজে কথায় সময় বয়ে যায়, বেলা বেড়ে চলেছে, আর দেরি নয়। মানিক, পাতালে আছে রাতের অন্ধকার, একটা লণ্ঠন আমাকে দাও, আর একটা লণ্ঠন তোমার পিঠে ঝুলিয়ে নাও। সুন্দরবাবু অস্বস্তিপূর্ণ স্বরে বললেন, জয়ন্ত, জয়ন্ত, বিপদ সাগরে গোয়ারের মতো চোখ বুঝে ঝাঁপ দিও না। আমার কেমন সন্দেহ হচ্ছে, কারা যেন ও আড়ালে আবডালে গা ঢাকা দিয়ে আছে। শত্রুরা কেমন করে জানবে আমরা বাগান বাড়ির ঠিকানা আবিষ্কার করেছি? কিন্তু বুদ্ধিমানের মতে শত্রুদের অবহেলা করা উচিত নয়। জয়ন্ত ইদারার মুখ থেকে সরে এসে বললে, মানিক, সুন্দরবাবু ঠিক কথাই বলেছেন। ওর পাকা চুলের সম্মান রক্ষা না করলে অন্যায় হবে। আবিষ্কারের উত্তেজনায় আত্মহারা হয়ে আমরা আসল কথাই ভুলে গেছিলাম। মানিক বললে, না ভুলিনি। এ ব্যাপারে আসল কথাই হচ্ছে গুপ্তধনের কথা। ঠিক তাই কি? আমার মতে এখনও দিল্লি বহু দূর, যাত্রাপথে বিস্তর বাধা। গুপ্তধন আমাদের চরম লক্ষ্য বটে, কিন্তু যাতে লক্ষ্যস্থলে গিয়ে পৌঁছতে না পারি, সেই উদ্দেশ্যে একদল শত্রু কি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে না? কিন্তু সেই শত্রুরা এখন কোথায়? জলপথে তারা যে আমাদের অনুসরণ করেছিল সেই বিষয়ে কোনোই সন্দেহ নেই, কিন্তু হঠাৎ স্থলপথ অবলম্বন করে আমরা তাদের ফাঁকি দিতে পেরেছি। পেরেছি কি, এটাই হচ্ছে প্রশ্ন। হাঁটাপথে এতখানি এগিয়ে এলাম, কোনো শত্রুর ছায়া পর্যন্ত দেখতে পাইনি। তা পাইনি, কিন্তু সোনার আনারস মামলায় আমরা যখন বাগরাজাদের গুপ্তধনের সন্ধানে যাত্রা করেছিলাম, তখন সারা পথে কোথাও কি প্রতাপ চৌধুরীর অস্তিত্ব টের পাওয়া গেছিল? আগেই তোমাদের কাছে আমি প্রতাপ চৌধুরীর পরিচিত যুদ্ধ কৌশলের কথা উল্লেখ করেছি। এই যদি সেই প্রতাপ চৌধুরী হয়, তবে এবারেও সে নিজের নির্বাচিত স্থান ছাড়া
যেখানে সেখানে আত্মপ্রকাশ করবে কেন? সুন্দরবাবু বললেন, আমি কিন্তু পথ চলতে চলতে হাওয়ায় হাওয়ায় পেয়েছিলাম কেমন যেন ষড়যন্ত্রের গন্ধ। মানিক হেসে বললে, পুলিশের চাকরি ছাড়বার পর দেখছি সুন্দরবাবুর ঘ্রাণ শক্তি প্রখরতর হয়ে উঠেছে। সুন্দরবাবু বললেন, ঠাট্টা করতে চাও ঠাট্টা করো, কিন্তু সংস্কৃত বচনে কি আছে জানো তো? বৃদ্ধস্য বচনং গ্রাম্য মাতকালে হুস্তপিতে, অর্থাৎ বিপদের সময় বুড়োদের কথা গ্রাহ্য করা উচিত। মানিক বিস্ময়ের ভান করে বললে, ও হরি, কালে কালে হলো কি? হ্যাঁ জয়ন্ত, তুমি কি আর কখনো সুন্দরবাবুকে আগে সংস্কৃত বুলি ঝাড়তে শুনেছ? তা শুনিনি বটে, তবে আপাতত ওর পরামর্শে আমাদের কান পাতা উচিত। তুমি কি বলতে চাও? শত্রুরা সজাগ। সজাগ? কিন্তু তারা অবস্থান করছে কোথায়? ধরে নাও আশেপাশেই, সামনে নয় অন্তরালে। তারা আছে যে কোনো সুযোগের অপেক্ষায়। আমরাও কি ঘুমিয়ে আছি? তা নেই, কিন্তু এখনও আমরা অন্ধকারে হাতড়াচ্ছি। আমাদের সামনে এমন যেসব কাণ্ড ঘটছে তার হদিশ পাওয়া যাচ্ছে না। যথা? ধরো আজকের ঘটনাই, গঙ্গায় আমাদের পিছু নিয়েছিল যেন শত্রুদেরই পানছি, কিন্তু তার পেছনে পেছনে নৌকোয় চেপে যে সন্ন্যাসী আসছিল, সে কে? সে কাদের অনুসরণ করছিল, আমাদের না শত্রুদের? কেন অনুসরণ করছিল? তার স্বার্থ কী? সেই কি বেনামা পত্রলেখক? কেন সে আমাদের সাবধান করে দিতে চায়? সে কি আমাদের বন্ধু? এমন অচিন বন্ধু কি বিস্ময়কর নয়? মানিক ফাপড়ে পড়ে বললে, প্রশ্নে প্রশ্নে তুমি যে আমাকে একবার আচ্ছন্ন করে দিলে হে। না ভাই না, এসব প্রশ্ন আমি কেবল তোমাকেই করছি না, নিজেকেও করছি, কিন্তু এসবের প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তোমার কাছে আছে? হুম। অতএব সুন্দরবাবুর হাওয়ায় হাওয়ায় যে ষড়যন্ত্রের কথা তুলেছেন সেটা তাৎপর্যমূলক বলে মানতে হবে বই কি। উত্তম, সুন্দরবাবুর নাকে শোকা ষড়যন্ত্রের গন্ধকে স্বীকার করিনি বলে আমি ক্ষমা প্রার্থনা করছি। জয়ন্ত যদি সুন্দরবাবুর পক্ষ সমর্থন করে, তাহলে একসঙ্গে দুজনের প্রতিযোগিতা করবার সাধ্য আমার নেই। সুন্দরবাবু অভিমানের স্বরে বললে, মানিক, এখনো তুমি ঠাট্টা সুরে কথা কইছ, কিন্তু ভাই আমি কি ন্যায্য কথাই বলিনি? মানিক এইবারে গম্ভীর হয়ে বললে, না সুন্দরবাবু, সব শুনে আমি এখন আপনার কথাতেই সায় দিচ্ছি, কিন্তু অন্তঃপর আমাদের কর্তব্য কি? জয়ন্ত বললে, কর্তব্য আমি স্থির করে ফেলেছি, আমাদের সকলের একসঙ্গে ইদারায় নামা চলবে না। তবে অন্তত একজনকে এখানে পাহারায় মোতায়েন থাকতে হবে। থাকবে কে? সুন্দরবাবু। সুন্দরবাবু চমকে উঠে বললেন, আমি একলা? দোকলা পাবেন কাকে? মানিক কিছুতেই আমাকে ছাড়তে রাজি হবে না, আর আমিও তাকে ছাড়ব না। সে আমার ডান হাতের মতো। আর বীরেনবাবু এসব ব্যাপারে একেবারে কাঁচা, ওর এখানে থাকা না থাকা সমান কথা। সুন্দরবাবু বললেন, না না, বীরেনবাবুকে আমিও চাই না। যদি কোনো বিপদ ঘটে ওকে সামলানোই দায় হয়ে উঠবে, কিন্তু আমার পক্ষেও এখানে একলা থাকাটা কি সমীচীন হবে? কেন হবে না? আপনি বহু যুদ্ধজয়ী সৈনিক। আপনার এক হাতে রইল রিভলভার আর এক হাতে সংকেতবাসী। বিপদ দেখলে দুটোই ব্যবহার করবেন। আমরাও তো হাতের কাছেই রইলাম, বাঁশি শুনেছি কি ছুটে এসেছি। এসো মানিক, বীরেনবাবু আসুন। জয়ন্ত সবার আগেই তারা ভেতরে গিয়ে নামল। সুন্দরবাবু রিভলভার বার করে মৃদু কণ্ঠে বললেন, জয় বিপদভঞ্জন মধুসূদন। পশ্চিমের সম্ভ্রান্ত বাড়ির ইদারা মতন ব্যবস্থা, বেয়ে রীতিমতো বড়, সার সার সিঁড়ির ধাপ নেমে গিয়েছে নিচের দিকে কিছু দূর পর্যন্ত। তারপরেই অবারিত শূন্যতা এবং অল্পে অল্পে ঘনায়মান অন্ধকার। মাঝে মাঝে টর্চের চাবি টিপলে দেখা যায় মানুষের অভাবিত ও বিরক্তিকর আবির্ভাবে ইদারার গায়ে দিকে দিকে হঠাৎ ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে মাকড়সা, বিছে ও কাঁকড়া বিছের দলে দলে। আরও কত জাতের অজানা জীবের চোখে ফুটে বিদ্যুতের ঝলক। মন চমকে দেয় তক্ষকদের প্রতিবাদ। সর্বাঙ্গ ভয়ার্ত হয়ে ওঠে
ভীষণ ফুসফুস শব্দে। জয়ন্ত বললে, শুনছ মানিক? শুনছি। চন্দ্রনাথ বাবুর অপার্থিব গর্জন। বীরেন ভয়ে কুচকে বলে, ও মশাই, কামড়াবে না তো? সেটা ওদের খুশি, আর আমাদের বরাত। মানিক বলে, নামছি তো নামছি, বাবা ইদারাটা কত গভীর। অন্ধকার যেন নিরেট হয়ে উঠেছে, আর বেশি নামতে হবে না। তারপর আলো ফেলে দেখা গেল রাশি রাশি অস্থি ছড়িয়ে পড়ে ইদারার তলদেশটা ভয়াবহ শুভ্রতায় ভরিয়ে তুলেছে। জ্বলল দুটো লণ্ঠনের আলো। গুণে দেখা গেল 9টা অস্থিসার নরমুণ্ডু, সেগুলো কঙ্কাল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। সেই সব ওষ্ঠাধরের আবরণমুক্ত বিকট দন্তবিকাশ দেখলেই বুকটা ধরাস করে ওঠে, আর প্রাণ মূর্ছিত হয়ে পড়তে চায় সেই সব দৃষ্টিহীন চক্ষু কোটরের বিভৎসতার দিকে দৃষ্টিপাত করলে। জয়ন্ত ভারাক্রান্তি কণ্ঠে বললে, লোভী ধনীর মারাত্মক খেয়ালের খোরাক হবার জন্য 9 জন হতভাগ্যের জীবনলীলা তাদের ইচ্ছার বিরুদ্ধেই এখানে ফুরিয়ে গিয়েছে। তাদের অন্তিম আর্তনাদের সঙ্গে মেশানো ছিল জীবনের যত অতৃপ্ত বাসনা। সুন্দরবাবুর মত মানলে আমিও বলতাম, তাদের অশান্ত আত্মারা আজও এই অস্থিসূপগুলোর মায়া ছাড়াতে পারেনি। আজও তারা এই সংকীর্ণ অন্ধকার কারাগারে বন্দী হয়ে পুনর্বার দেহধারণের জন্য তপস্যা করছে। হঠাৎ বীরেন সবাই চিৎকার করে উঠল, কে হলো বীরেনবাবু? বীরেন কাঁপতে কাঁপতে একটা নরমুণ্ডের দিকে অঙ্গুলি নির্দেশ করলে। ওখানে কি? ওর কোটরের মধ্যে চোখ জল করছে। জয়ন্ত বিস্মিত হয়ে দেখলে সত্যিই তাই। জ্বলন্ত চক্ষু কোটর জ্বলছে, একটু একটু নড়ছে, কিন্তু সে ভয় পেলে না। হাতের টর্চের সাহায্যে নরমুণ্ডটাকে ঠেলে দিলে। কোটর ছেড়ে বেরিয়ে এলো একটা ত্রস্ত টিকটিকি। শুকনো হাসি এসে মানিক বললে, সত্যি ভাই জয়ন্ত, আমারও বুকটা ছ্যাদ করে উঠেছিল। এমনি করেই লোকে ভূত দেখে। এখন তারা সত্য সত্যিই এসে দাঁড়িয়েছে নিরবচ্ছিন্ন তমস্যাবৃত পাতাল প্রদেশে। তাদের চারিপাশ ঘিরে থমথম করছে নিঃসার মৃত্যুর মতো বুকচাপা এক অখণ্ড নিস্তব্ধতা, এবং মানুষের কল্পনাতীত সেই নিদ্রায়মান প্রকার স্তব্ধতার মধ্যে তাদের অনুচ্চ কণ্ঠস্বরগুলো শোনাচ্ছিল কর্ণ পট ভেদি দামামান নির্ঘোষের মতো। জয়ন্ত ও মানিক লণ্ঠন দুটো মাথার ওপরে উঁচু করে তুলে ধরলে ভালো করে চারিদিক পর্যবেক্ষণ করবার জন্যে। প্রথমেই চোখে পড়ল গর্ভগৃহের লৌহ কপাট। এত ছোট যে দ্বারপথ দিয়ে ভেতরে ঢুকতে গেলে মাথা নামিয়ে হেঁট না হইলে চলবে না। জয়ন্ত সচকিত কণ্ঠে বললে, এ কি, দরজার পাল্লার দুখানা যে খোলা? মানিক বললে, এ বোধহয় চন্দ্রনাথবাবুর কীর্তি। গুপ্তধন পাওয়ার আনন্দে আকুল হয়ে তিনি যাওয়ার সময় দরজা বন্ধ করতে ভুলে গেছিলেন। জয়ন্ত আশ্বস্ত হয়েছে বলে মনে হলো না, তবু মুখে বললে, তাই হবে। তবে আজ যখন ইদারার জল শুকিয়ে গেছে, দরজা খোলা থাকলেও কোনো ক্ষতি হবে না। তারপর সে খুব মন দিয়ে দরজার কাজটা দেখতে দেখতে বললে, দেখো মানিক, ইদারার এখানটা পাথর দিয়ে শক্ত করে গড়া, আর ওস্তাদ কারিগররা পাথরের গায়ে এমন নিপুণ হাতে লোহার কপাট বসিয়েছে যে 1 ফোঁটা জলও ভেতরে ঢুকতে পারবে না। মানিক বললে, দরজা গড়তে নিশ্চয়ই খুব ভালো ইস্পাত ব্যবহার করা হয়েছে। কত কাল জলের তলে ডুবেছিল, তবু মরতে ধরেনি। উদগ্র আগ্রহে ও দুঃসহ কৌতূহলে বীরেনের তখন আর তর সইছিল না। সে এগিয়ে গিয়ে বললে, আসুন, আমরা ভেতরে প্রবেশ করি। জয়ন্ত বাধা দিয়ে বললে, আরে মশাই দাঁড়ান, লণ্ঠনের সঙ্গে সকলের টর্চ ব্যবহার করুন। কে জানে ভেতরে কি বিপদ আছে, আমাদের জন্য অপেক্ষাও করছে হয়তো। তাড়াতাড়ি পেছোতে পেছোতে বীরেন বললে, বিপদ? কি বিপদ? এই পাতালপুরীতে বহুকাল পরে দরজা খোলা পেয়ে এর ভেতরে শখের বাসা বাঁধতে পারে কেউটে কি গোখরো কি ময়াল সাপ। কেউ বিষ ছড়ায়, কেউ পিষে মারে।
আরও পিছিয়ে গেল বীরেন। শোনা গেল তার অনুচ্চ কণ্ঠে উচ্চারিত হলে বিপদকালে প্রথমেই যা মনে আসে সেই কথা, বাবা। তিনটে সঞ্চরমান আলোকশিখায় সমুজ্জ্বল হয়ে উঠতে লাগলো একখানা মাঝারি আকারের পাথরের ঘরের এদিক এবং ওদিক। কিন্তু ভয়াল ময়াল বা কোনো জাতীয় বিষধর সরীসৃপও আত্মপ্রকাশ করলে না। নিশ্চিন্ত হয়ে ঘরের ভেতরে পদার্পণ করে জয়ন্ত বিস্মিত স্বরে বললে, কিন্তু কোথায় আছে গুপ্তধন? এ যে একেবারে খালি ঘর। বীরেন বললে, এখানে এসেও মাটি কোপাতে হবে নাকি? চতুর্দিকে ক্ষিপ্র দৃষ্টি সঞ্চালন করে যা দেখবার সব দেখে নিয়ে জয়ন্ত বললে, মাটি? কোথায় মাটি? এখানে সব পাথর, আমাদেরও পাথুরে কপাল। মানিক বললে, আমরা নির্বোধ। গাছে কাঁঠাল আছে ভেবেই গোপে তিল মাখিয়েছি, কিন্তু তার আগেই কাঁঠাল হয়েছে বুদ্ধিমানের হস্তগত। বীরেন হতাশভাবে বললে, এ তাহলে প্রতাপ চৌধুরীর কাজ। জয়ন্ত বললে, তাহলে মানতে হবে যে প্রতাপ চৌধুরী হচ্ছে অত্যন্ত তড়িৎকর্মা। মানিক বললে, জয়ন্ত, তুমি ভুলে যাচ্ছ যে চন্দ্রনাথবাবুর লেখা সম্পূর্ণ খাতা আমরা পড়বার সুযোগ পাইনি। তার খানিকটা অংশ হস্তগত হয়েছে প্রতাপ চৌধুরীর, আর সেই অংশটাই হচ্ছে হয়তো আসল অংশ। সেটুকু ছিঁড়ে নিয়ে প্রতাপ বাকি কাগজগুলো তুচ্ছে ভেবে ফেলে দিয়ে গেছে। জয়ন্ত চিন্তান্বিত মুখে বললে, কিন্তু কিন্তু এক জায়গায় তবু খটকা থেকে যাচ্ছে। কোন জায়গায়? জয়ন্ত জবাব দেওয়ার আগেই আচম্বিতে ঝনঝন শব্দে পাতালপুরীর সেই কক্ষটা ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়ে উঠল। সকলে সবিষয়ে সচকিত চোখে দেখলে ঝনাত করে বন্ধ হয়ে গেল লৌহ কপাট। জয়ন্ত বেগে ছুটে গিয়ে দরজার উপরে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে টানাটানি করতে লাগলো, কিন্তু কপাট খুলল না, একটু নড়লও না। সে ফিরে দাঁড়িয়ে তিক্ত হাসি হেসে বললে, মানিক, মানিক, রসাতলের কারাগারে আমরা বন্দী হলাম। খানিকক্ষণ কারোর মুখ দিয়েই হল না বাক্য নিঃসরণ। সেই ভূগর্ভ গৃহের স্তব্ধতা এমন নিবিড় যে হাতঘড়ির ক্ষীণ টিকটিক শব্দকেও মনে হয় উচ্চরুল। জয়ন্ত শুধলে, ঘড়িতে কটা বেজেছে? মানিক দেখে বললে, 5:30। বাইরের পৃথিবী এখন সন্ধ্যার ছায়াছবির জন্য প্রস্তুত হচ্ছে। তারপর ফুটবে কালো রাত, তারপর আবার আসবে রঙিন প্রভাত, তারপর আবার হবে জ্যোতির্ময় সূর্যোদয়। কিন্তু আমরা আবার তা দেখতে পাবো না। কি বলো মানিক? লণ্ঠন দুটো তেল কাল সকালেই বোধহয় ফুরিয়ে যাবে। টর্চের আলো দেওয়ার শক্তিও বেশিক্ষণ নেই। তারপর আমরা দেখব খালি অন্ধকার অন্ধকার, যতক্ষণ বাঁচবো ততক্ষণ। কিন্তু সে কতক্ষণ মানিক? আমাদের সঙ্গে না আছে জল, না আছে খাবার। বীরেন একেবারে বোবা। জয়ন্ত ঘরের ভেতরে এক চক্কর ঘুরে এসে বললে, কিন্তু দরজা বন্ধ করতে পারে কে? মানিক বললে, এক পারেন সুন্দরবাবু, কিন্তু এমন সাংঘাতিক কৌতুক তিনি করবেন বলে তো বিশ্বাস হয় না। আর পারে প্রতাপ চৌধুরী। কিন্তু ইদারার মুখে পাহারায় আছেন সুন্দরবাবু। হয়তো তিনিও বন্দী, কিংবা নিহত। প্রতাপ চৌধুরীর নরহত্যায় আপত্তি নেই। আমরা কিন্তু ওপর থেকে রিভলভারের বা সংকেতবাসীর আওয়াজ শুনতে পাইনি। হয়তো ওপর থেকে কোনো আওয়াজই এত নিচে পর্যন্ত এসে পৌঁছয় না। কিংবা সুন্দরবাবু রিভলভার কি বাসি ব্যবহার করার সময় পাননি। অমনি কিছু একটা হয়েছে বোধহয়। কিন্তু ফল একই, আমাদের মরতে হবে। বীরেন কাঁদো কাঁদো গলায় বললে, এইভাবে মরবো বলেই কি জন্মেছিলাম? অন্ধকারে অনাহারে, দিনে দিনে তিলে তিলে। জয়ন্ত বললে, প্রতাপ চৌধুরী আরও দুবার আমাদের জমালয়ে পাঠাবার জন্য বন্দি করেছিল। দুবারই আমাদের রক্ষা করেছিল অঘটন ঘটন পটিয়সী নিয়তি। কিন্তু এবারে তার পুনরভিনয়ের কোনো সম্ভাবনাই দেখছি না। মানিক, চিরদিনই আমি নিয়তিবাদী। আজও নিয়তির ওপরে নির্ভর করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে মানিক বললে,
তাই বটে। আবার কিছুক্ষণ ব্যাপী নীরবতা। আবার কানে জাগে হাত ঘড়ির টিকটিক শব্দ। জয়ন্ত বললে, একটু আগেই যা বলেছিলাম, প্রতাপ চৌধুরীর যুদ্ধ কৌশলের কথা, তার পদ্ধতি কিছু মাত্র বদলায়নি। সে নিজে দেখা দেয় না, কিন্তু শত্রুদের বন্দি করে। সেরা শিল্পীদের পদ্ধতি বদলায় না। অপরাধের আর্টের প্রতাপ চৌধুরীকে সেরা শিল্পী বলেই মানতে হবে। বীরেন ভাঙা ভাঙা স্বরে বললে, জয়ন্তবাবু, এটা কি এখন অপরাধের আর্ট নিয়ে আলোচনা করবার সময়? জয়ন্ত শান্ত কণ্ঠে ধীরে ধীরে বললে, তাছাড়া আর কি করবেন ভাই? আর কিছুই করবার নেই? কিচ্ছু না, কিচ্ছু না। ভালো করে দেখেছেন কি দরজাটা সত্যিই বন্ধ কিনা? আপনার কি সন্দেহ হচ্ছে? কি জানি, যদি। বেশ, আপনিও একবার টেনে দেখুন না। হ্যাঁ, তা একবার দেখলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। কিছু না করার চেয়ে একটা কিছু করা ভালো। যান, আপনিও দরজাটা ধরে একবার টানাটানি করে আসুন। খানিকটা সময় তবু কাটবে। বীরেন পায়ে পায়ে এগিয়ে গেল, জীবনহীন যন্ত্রচালিত পুতুলের মতো। তার মুখে নেই কোনো রকম উৎসাহের ভাব। জয়ন্ত মানিক তার দিকে ফিরেও তাকালে না। বীরেন আংটা ধরে খুব জোরে এক টান মারলে এবং সঙ্গে সঙ্গে হরহর ঝনঝন করে বন্ধ দরজার পাল্লা আবার খুলে গেল। শব্দ শুনে চমকে জয়ন্ত মানিক মুখ তুলে তাকিয়ে দেখলে। নিজেদের চোখকেও তারা বিশ্বাস করতে পারলে না। ভাবলে তারা জেগে জেগেই দেখছে কোনো অসম্ভব স্বপ্ন, নাকি এ কোনো ভোজবাজি। বীরেন জাদুর খেলা জানে? বীরেনও হতভম্ব। তার মুখ দিয়ে হলো না বাক্যস্ফূর্তি। জয়ন্ত আচ্ছন্নের মতো বললে, হ্যাঁ মানিক, আমি ভুল দেখছি না তো? সত্যি কি দরজাটা খুলে গেছে? দুই হাতে দুই চোখ কচলে আর একবার ভালো করে দেখে মানিক বললে, দরজা তো খোলাই রয়েছে দেখছি। কিন্তু আমি শপথ করে বলতে পারি দরজা বাইরে থেকে বন্ধ ছিল। বীরেন বললে, না, বন্ধ ছিল না, আমি একবার টানতেই খুলে গেল। আর আমি একবার দুবার না, প্রাণপণে টেনে দেখেছি বারবার। মানিক বললে, তাহলে একটু আগে তুমি যা বলছিলে, এ হচ্ছে সে অঘটন ঘটন পটিয়সী নিয়তির খেলা? না মানিক, কেউ বাইরে থেকে দরজাটা আবার খুলে দিয়েছে। কে খুলে দেবে? সুন্দরবাবু? কিন্তু সুন্দরবাবু কি আমাদের সঙ্গে এমন নিষ্ঠুর রসিকতা করবেন? আমার বিশ্বাস হয় না। দেখো তো বাইরে কি কেউ দাঁড়িয়ে আছে কিনা। মানিক বাইরে ছুটে গেল এবং তারপরে চেঁচিয়ে বললে, এখানে কেউ নেই। কেবল একটা কৌতূহলী তক্ষক খবরদারি করবার জন্য ইদারার গা বেয়ে নেমে এসেছিল। আমাকে দেখে আবার উপর থেকে চম্পট দিলে। জয়ন্ত বেকুবের মতো মাথা নাড়তে নাড়তে বললে, মানিক, সত্য সত্যি একটা কোনো অঘটন ঘটেছে, কিন্তু সেটা যে কি আমি বুঝতে পারছি না। হয়তো সুন্দরবাবু এই অদ্ভুত সমস্যার সমাধান করতে পারবেন। ওপরে চলো। তাই চলো। রত্নকুটি তো রত্নহীন, এখানে আর থেকেই বা লাভ কি। পাতালের অন্ধকার উদর ছেড়ে তারা এসে উঠল পৃথিবীর ওপরে রাতের অন্ধকারের কোলে। জয়ন্ত ডাকলে, সুন্দরবাবু, সুন্দরবাবু, অন্ধকারে কোথায় গা ঢেকে পাহারা দিচ্ছেন? কিন্তু কেউ সাড়া দিলে না। মানিক বললে, সুন্দরবাবু ঘুমিয়ে পড়েনি তো? জয়ন্ত বললে, সেটা সম্ভব নয়। আমার মন আবার বলছে একটা কোনো অঘটন ঘটেছেই। কি অঘটন? খোলা দরজা আপনি বন্ধ হয়, বন্ধ দরজা আপনি খুলে যায়, সুন্দরবাবু পাহারা না দিয়ে অদৃশ্য হয়ে থাকেন। এসবই তো অঘটন। মানিক, তুমি একদিকে যাও, বীরেনবাবু আপনি আরেক দিকে যান, আর আমি যাই এইদিকে। দেখা যাক সুন্দরবাবুকে খুঁজে পাই কিনা। মাঠের ও নদীর মধ্যবর্তী এই জঙ্গলের জায়গাটায় রাত আধারে লোকজন পদার্পণ করে না। জমি এবড়ো খেবড়ো এবং খানা ডুবায় দুর্গম। সহজে সুন্দরবাবুর পাত্তা পাওয়া যাবে বলে কেউ মনে ভাবেনি। কিন্তু তাদের সৌভাগ্যক্রমে একটুখানি অগ্রসর হয়েই সফল হলো খোঁজাখুঁজি।
একটা ঝোপ দুলছে ঘন ঘন, যেন কোনো জন্তু তার মধ্যে ঢুকে ছটপট করছে। সেই দিকে আকৃষ্ট হলো মানিকের দৃষ্টি। ঝোপের খানিকটা এক হাতে সরিয়ে আর এক হাতে তার মধ্যে আলো ফেলে মানিক সচমকে দেখলে সেখানে মাটিতে পড়ে সুন্দরবাবু একসঙ্গে রজ্জুবদ্ধ পদযুগল ছুটছেন আর ছুটছেন। কেবল পা নয়, তার বাহুযুগলও দড়ি দিয়ে পিছমরা করে বাঁধা, এবং তার মুখ ও চোখের ওপরে রয়েছে কাপড়ের বন্ধনী। সুন্দরবাবুকে তাড়াতাড়ি বন্ধনমুক্ত করতে করতে মানিক চেঁচিয়ে উঠল, জয়ন্ত, জয়ন্ত, সুন্দরবাবুকে পেয়েছি। সুন্দরবাবুর বিপুল ভুঁড়ি ফুলতে ও চুপসে যেতে লাগলো শ্যাকরার হাঁপড়ের মতো। বেশ কিছুক্ষণ নির্বাকভাবে হাঁপিয়ে তিনি সর্বপ্রথমে উচ্চারণ করলেন তার সেই প্রিয় শব্দ, এতক্ষণে সুন্দরবাবু বাকশক্তি পেয়েছেন বুঝে জয়ন্ত সুদলে, আপনার এ দশা করলে কে? চোখে দেখিনি, তবে পরে কানে শুনে আন্দাজ করেছি। কিছুই বুঝলাম না। এখন বেশি বুঝিয়ে বলবার শক্তি নেই, তবে আসল কথাগুলো শর্টে বলতে পারি। তোমরা ইদারায় নেমে গেলে আমি ঠায় বসে বসে পাহারা দিতে লাগলাম। কোথাও কারো সারা পর্যন্ত নেই, অথচ আচমকা পশ্চাৎভাগ থেকে আমার কানের ঠিক পেছনে কে একটা বেমক্কা মুষ্টি প্রহার করলে। মুষ্টিযোদ্ধারা যাকে বলে র্যাবিট পাঞ্চ, এরকম ঘুষিয়ে মানুষকে তৎক্ষণাৎ অজ্ঞান করে দেয়। আমিও একেবারে বেহুশ। জ্ঞান হলে পর দেখি আমার এই অবস্থা। আমার চোখ বন্ধ, মুখ বন্ধ, আমি চলচ্চ শক্তিহীন। কেবল কান খোলা ছিল বলে শুনতে পাচ্ছিলাম। শুনলাম অনেকগুলো পায়ের শব্দ। আরও শুনলাম কে বললে, বড়বাবু, লোহার দরজাটা বন্ধ করে দিয়েছি। তারপর বোধহয় বড়বাবুই বললে, দড়ির সিঁড়িটা টেনে তুলে রেখে দে। আমাকেও কারা হিড়হিড় করে টেনে এই ঝোপের ভেতরে লুকিয়ে রাখলে। তারপর মনে হলো সেই বড়বাবুই বললে, চল এইবারে, আর কোনো খালিফা আমাদের পেছনে চালাতে আসবে না, আমরা নিশ্চিত। তারপর পায়ের শব্দ আর শোনা গেল না, সব নিঝুম। সুন্দরবাবু থামলেন, আবার হাঁপাতে লাগলেন। তারপর আর কিছু বলবার নেই? নেই মানে আলবত আছে। আরে তারপরই তো আসল বলবার কথা। কিন্তু একটু সবুর করো ভাই, আর একটু না হাঁপিয়ে জুত করে বলতে পারছি না। আমাদের কি আর আমি আছি দাদা? মিনিট খানেক আরও খানিকটা হাঁপিয়ে নিয়ে ও আরও খানিকটা প্রকৃতস্থ হয়ে সুন্দরবাবু বললেন, হ্যাঁ, তারপর কি হলো শোনো। খানিকক্ষণ ঝিঝি পোকাগুলোর একটানা গান ছাড়ার কিছু শোনা গেল না। তারপর আশেপাশে ঝিঝি পোকাগুলো আচমকা গান বন্ধ করে দিলে। আবার একজন মানুষের পায়ের শব্দ আমার পাশে এসে থামল। আমি তো নট নরণচরণ, আরও বেশি আড়ষ্ট হয়ে ভাবতে লাগলাম, এই রে সেরেছে, এবারে বুঝি আমার প্রাণ নিয়ে টাঁটানি করতে এলো। তারপরই শুনি, না সেসব নয়, এ আবার নতুন ব্যাপার, যাকে একেবারে বলে কল্পনাতীত। কে একজন আমার কানের কাছে মুখ এনে বললে, সুন্দরবাবু, ভালো করে শুনে রাখুন, আমি আবার দড়ি সিঁড়িটা ইদারার ভেতরে ঝুলিয়ে রেখেছি, আর লোহার কবাটও খুলে দিয়েছি। আপনার কোনো ভয় নেই। জয়ন্তবাবুরা এখনই এসে আপনাকে উপস্থিত বিপদ থেকে উদ্ধার করবেন। তাদের বলবেন প্রতাপ চৌধুরী তার দলবল নিয়ে বীরেনবাবুদের সাবেক বাড়ির দিকে গেছে। তারপর আবার পায়ের শব্দ, আবার সব চুপচাপ। আবার শুরু হলো ঝঞ্ঝাটে ঝিঝিদের ঝাঁঝরা গলায় ঝিমিঝিমি চিৎকার। সেই এক ঘেয়ে ঝিঝিঝি শুনতে শুনতে আমার সর্বাঙ্গ যেন ঝিঞ্জির আর মাথাটাও ঝিমঝিম করতে লাগলো। কিন্তু সেই অবস্থাতেই আমি আন্দাজ করতে পারলাম দুরাত্মারা তোমাদের বন্দি করে দড়ির সিঁড়ি ওপরে তুলে নিয়েছিল। তার খানিকক্ষণ পরে শুনলাম তোমাদের ডাকাডাকি। আমি তো ব্রাদার পড়ে গেলাম মহাফাবরে। কি করে তোমাদের জানাই যে আমার পক্ষে এখন সারা বা দেখা দেওয়া দুই অসম্ভব। কিন্তু হাজার হোক, আমি হচ্ছি প্রাচীন সৈনিক, ঝা করে বুদ্ধি খুলে গেল। বুঝে ফেললাম আমি চলতে না পারলেও বাধা পা দুটো ছুঁড়ে ছুঁড়ে অনায়াসেই ঝোপ নেড়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। তারপর আর কি,
সুন্দরবাবু শেষ কথাগুলো জয়ন্ত যেন শুনছিল না। সে হঠাৎ চিন্তামগ্ন হয়ে পড়ল। মানিক বললে, জয়ন্ত, সব শেষে যে লোকটা সুন্দরবাবুর কাছে এসেছিল সে নিশ্চয়ই সেই সন্ন্যাসী। কে সে জয়ন্ত? তাকে আমরা চিনি না, কিন্তু আমাদের সকলকেই সে চেনে। আর তার দুলতেই আজ আমরা রসাতলের কারাগার থেকে ছাড়া পেয়েছি। জয়ন্ত হঠাৎ এক লাফে দাঁড়িয়ে উঠে সানন্দে চেঁচিয়ে বললে, আবার তার অনুগ্রহেই আজ প্রতাপ চৌধুরী সদরবলে ধরা পড়তে পারে। মানিক বললে, বুঝেছি তোমার মনের কথা। তুমি এখনই বীরেনবাবুর বাড়ির দিকে ধাওয়া করতে চাও? নিশ্চয়ই। এই সুযোগ কেউ ছাড়ে? কিন্তু দুটো মুশকিল আছে। প্রথমত, সেখানে পায়ে হেঁটে গিয়ে পৌঁছতে রাত কাবার হয়ে যেতে পারে। ততক্ষণ কি তারা থাকবে? আর দ্বিতীয় মুশকিল, দলে তারা ভারী। বাবুই, উঠুন সুন্দরবাবু। স্থানীয় পুলিশের থানার দিকে দ্রুত পদচারণা করুন। আপনি সম্প্রতি অবসর নিলেও বাংলাদেশের পুলিশ বিভাগে সুপরিচিত ব্যক্তি। খবর দিন, বিখ্যাত ডাকাত, হত্যাকারী আর ফেরারি আসামি প্রতাপ চৌধুরীর সন্ধান পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করবার জন্য সাহায্য প্রার্থনা করুন। প্রতাপকে ধরবার জন্য সরকার 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। সুতরাং এই মস্ত সুখবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের তৎপরতা 3 গুণ বেড়ে উঠবে। একদল বন্দুকধারী সেপাই চাই। যেমন করে হোক সকলকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য 2-3 খানা মোটর গাড়িও দরকার। মানিক বললে, এসব আয়োজন করতে করতেও রাত পুড়িয়ে যেতে পারে। যাক, প্রতাপ চৌধুরী আজ বীরেনবাবুর বাড়িতেই রাত কাটাবে বলে মনে হয়। তাদের বিশ্বাস আমরা এখনো বন্দী, তাই তারা নিরাপদ। সে হচ্ছে রাত্রি ও দিবসের মিলন লগ্ন। আকাশ নিভিয়ে দিচ্ছিল তারার বাতি। বিদায় আধার আসর ছেড়ে সরে যাচ্ছিল ধীরে ধীরে, এবং উদয় চলছিল তখন দীপ্তোজ্জ্বল রঙের খেলার মোহনীয় আয়োজন। বাতাসে নতুন দিনের ঠান্ডা ছোঁয়া এবং বিহঙ্গরা রচনা করেছিল আলোক উৎসবের বন্দনা সঙ্গীত। চিরদিনই আসে এই অন্ধকারের পলে ওই আলোর পালা, কিন্তু কখনো একঘেয়ে মনে হয় না এর তাজা মাধুর্যটুকু। কিন্তু মাধুর্যের মাঝখানেও এই সৌন্দর্যের কাব্যকেও মানুষ করে ছন্দভঙ্গ। সেই সম্ভাবনাই দেখা দিয়েছে আজ বীরেনবাবুর বসতবাড়ির চারিপাশে। সেখানে কোনো রক্তাক্ত নাট্য অভিনয়ের মহলা চলছে। পাছে অপরাধীরা সাড়া পায়, সেইভাবে ঘটনাস্থল থেকে খানিক তফাতে মোটর থামিয়ে পুলিশের লোকেরা চুপি চুপি গ্রামের ভেতরে প্রবেশ করেছে। স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই তখনও শয্যার আশ্রয় ছাড়েনি। মাত্র কয়েকজন বয়স্ক লোক সবে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে, এবং গৃহস্থদের কয়েকজন বৌঝি কলসি কাঁধে নিয়ে চলেছে এ বাড়ির ও বাড়ির পুকুর ঘাটে। হঠাৎ সকলে সভয় ও সবিস্ময়ে দেখলে পুলিশ বাহিনী এসে বাগচি বাড়ির চারিদিকে ঘিরে ফেললে। গ্রামের পুরুষরা বিস্ফারিত নেত্রে দাঁড়িয়ে রইল। মেয়েদের আর জলকে যাওয়া হলো না। শূন্য কলস নিয়ে ভীতচকিত চোখে যে যার বাড়ির দিকে ফিরে চলল দ্রুত চরণে। বাগচিদের অর্থাৎ বীরেনবাবুদের বাড়িখানা ছিল একটা ফর্দার জায়গার মাঝখানে। সেকেলে 3 মহলা বাড়ি। বাড়ি ঘিরে আগে ছিল যে বাগান, তা এখন পরিণত হয়েছে ছোটোখাটো একটি মাঠে। বাড়ির সীমানা নির্দেশের জন্য বেড়া দেওয়া আছে বটে, কিন্তু ফটকের বাধা নেই। গ্রামের লোকজনরাও অনায়াসে সীমানার ভেতরে এসে মস্ত পুকুরটার জল ব্যবহার করে। সুন্দরবাবু, মানিক ও বীরেনকে নিয়ে জয়ন্ত আত্মগোপন করে পেছন দিকে অবস্থান করতে লাগলো। থানার দারোগাবাবু কতক লোক নিয়ে বাড়ির সদরের দিকে এগিয়ে গেলেন এবং বাকি লোকেদের মোতায়েন রাখলেন চারিদিকে পাহারা দেওয়ার জন্য। নিরাপদ ব্যবধান থেকেও বাড়িটা যতটা কাছে যাওয়া যায় ততটা কাছে গিয়ে দারোগাবাবু গলা চুরিয়ে হাঁক দিলেন, বাড়ির ভেতরে কে আছে? বাইরে বেরিয়ে এসো। এতক্ষণ দোতলার একটা জানলায় জেগেছিল একখানা মুখ। দূর থেকে সে লক্ষ্য করছিল পুলিশের কাণ্ড কারখানা, কিন্তু দারোগাবাবুর নির্দেশবাণী শোনবার সঙ্গে সঙ্গেই তার মুখখানা আর দেখা গেল না। কয়েক মিনিট কাটল, সদর দরজা খুলল না বা বাড়ির ভেতর থেকে এলো না কোনো সারা শব্দ। দারোগাবাবু আবার হাঁকলেন, দরজা খোলো, নইলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। তখনও কেউ সাড়া দিলে না। মিনিট 2 অপেক্ষা করে দারোগাবাবু চেঁচিয়ে হুকুম দিলেন, ভাঙো তবে দরজা, যে বাধা দেবে তাকে গুলি করে কুকুর মতো মেরে ফেলবে। বাড়ির ভেতর থেকে কে বললে, দরজা ভাঙতে হবে না,
আমরা বাধা দেব না, আত্মসমর্পণ করব। উত্তম, বেরিয়ে এসো একে একে। দরজা খুলে গেল। পরে পরে 9জন লোক বাইরে এসে দাঁড়ালো। প্রত্যেককে দেখলেই দুর্দান্ত ও দুশ্মন বলে চিনতে দেরি হয় না। প্রত্যেকের হাতে পরিয়ে দেওয়া হলো লোহার হাতকড়া। তখন প্রত্যেকেরই জামাকাপড়ের ভেতর থেকে বেরোলো কোনো না কোনো মারাত্মক অস্ত্র। কুখ্যাত প্রতাপ চৌধুরীর সদল বলে এমন শান্তশিষ্টের মতন ধরা দিল দেখে জয়ন্তের বিস্ময় আর সীমা রইল না। সে তাড়াতাড়ি সামনের দিকে এসে বন্দীদের মুখের ওপরে চোখ বুলিয়ে বলে উঠল, কোথায় প্রতাপ চৌধুরী? তোমরা কেউ প্রতাপ চৌধুরী নও। বন্দীদের একজন হেসে বললে, আমরা কেন প্রতাপ চৌধুরী হতে যাব? বাপমা আমাদের অন্য নাম রেখেছে। দারোগাবাবু ধমক দিয়ে বললেন, চোপড়াও বদমাস, আমার রসিকতা হচ্ছে। বল কোথায় প্রতাপ চৌধুরী? জানি না, প্রতাপ চৌধুরী বলে কাউকে আমরা চিনি না। জয়ন্ত বললে, দারোগাবাবু আমার সঙ্গে কিছু লোক দিন, বাড়ির ভেতরটা খুঁজে দেখব। তন্ন তন্ন করে তল্লাশির পরেও প্রতাপ চৌধুরীকে পাওয়া গেল না। দেখা গেল খিড়কির দরজাটা খোলা। সন্দেহজনক, খিড়কি খোলা কেন? ভাবতে ভাবতে জয়ন্ত বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো। দেখলে সেখানটায় গাছপালায় আচ্ছন্ন, অল্প দূরেই পুকুরের একটা ঘাট। জয়ন্ত বললে, দেখো মানিক, প্রথম ভোরের আধা অন্ধ করে কেউ যদি এই ছায়া টাকা পথ দিয়ে পুকুর ঘাটে যায় তাহলে সহজে সে দৃষ্টি আকর্ষণ করবে না। মানিক জিজ্ঞাসু চোখে বললে, কি বলতে চাও তুমি? জয়ন্ত জবাব না দিয়ে ঘাটের দিকে অগ্রসর হলো। এদিকে ওদিকে উকি ঝুঁকি মারতে লাগলো। একজন আধবুড়ো পাহারাওয়ালা খানিক দূরে পাহারায় নিযুক্ত ছিল। তার কাছে গিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করলে, একটু আগে কোনো লোককে দেখেছ? কোন লোক? পুরুষ মানুষ? না। তবে কি এখানে কোনো স্ত্রী লোক ছিল? আগে হ্যাঁ, গায়ের কোনো স্ত্রী লোক মেটে কলসিতে জল নিতে এসেছিল। এখানে আস্তে আস্তে এমন অনেক মেয়েই তো দেখলাম। তারপর? আর তারপর পুলিশ ডেকে ভয় জড়সড় হয়ে পালিয়ে গেল। গমটায় মুখ ঢেকে? আগে হ্যাঁ। কোন দিকে গেল? বাড়ির পেছন দিকের একটা পায়ে চলা পথ দেখিয়ে সে বললে, ওই ওই দিকে। কেন তুমি তাকে ছেড়ে দিলে? সে কি বাবু, আমরা এই বাড়ির ভেতরকার দুশ্মনদের ধরতে এসেছি। গায়ের ভদ্রলোকের মেয়ে ধরবো কেন? সে তো বাড়ির ভেতরেও ছিল না। ঠিক দেখেছ? একদম ঠিক দেখেছি। মেয়ে মানুষটি কাকালে কলসি নিয়ে নিচে থেকে উঠেছিল পুকুরের ঘাটের ওপরে। জয়ন্ত ফিরে বললে, বীরেনবাবু, এই পায়ে চড়া পথটা কি গায়ের দিকে গেছে? বীরেন বললে, না, গঙ্গার দিকে। ওই বাঁশঝাড়টার পরে কলা বাগান, তারপরে গঙ্গা। বাড়ির দোতলা থেকে দেখা যায়। জয়ন্ত বললে, এখন আর পরিতাপ করে লাভ নেই, আমাদের এত চেষ্টা ব্যর্থ হলো। সুন্দরবাবু চমকিত মুখে বললেন, জয়ন্ত, জয়ন্ত, তুমি কি বলতে চাও? সেই স্ত্রীলোকটা? স্ত্রীলোক নয়, পুরুষ। প্রতাপ চৌধুরী নারীর ছদ্মবেশ ধারণ করে পাড়াওয়ালার চোখে ধুলো দিয়েছে। সে পালাবার যথেষ্ট সময় পেয়েছে, এখন আর তাকে ধরবার উপায় নেই। তবু ওদিকটা আবার ঘুরে আসি, চলুন। সবাই দ্রুত পদচারণা করলে। তারপর আচম্বিতে দেখলে এক কল্পনাতীত অদ্ভুত দৃশ্য। বাঁশঝাড় আর কলা বাগানের মাঝখানে পায়ে চলা পথের পাশে খানিকটা জঙ্গলি জমি। সেখানে ভয়াবহ বিভৎসতায় সোনালি সকালের আনন্দকে বিষাক্ত করে মাটির ওপরে পড়ে আছে রক্তধারার মধ্যে দুটো রক্তাক্ত নরদেহ, একটা মৃত ও আড়ষ্ট এবং আর একটা মৃতবৎ হলেও তখনও জীবিত। সকালে দাঁড়িয়ে পড়ল বিপুল বিস্ময়ে স্তম্ভিতের মতো। এই অপ্রত্যাশিত দৃশ্য তাদের মুখের কথা কেড়ে নিলে কিছুক্ষণ পর্যন্ত। তারপর সবার আগে নিজেকে সামলে নিয়ে মৌন ভঙ্গ করলে জয়ন্ত। মৃতদেহটার দিকে অঙ্গুলি নির্দেশ করে সে বললে, দেখো মানিক, পুরুষের দেহে নারীর শাড়ি, ওকে চিনতে পারছো? সুন্দরবাবু চমকৃত মুখে বলে উঠলেন, আরে ওই তো ফেরারি প্রতাপ চৌধুরী।
ওর বুকে বেঁধা একখানা ছোড়া, ওকে মারলে কে? আমি। যে বললে তার মাথায় জটা, মুখে দাড়িগোপ, অঙ্গে গৈরিক বস্ত্র। চিত হয়ে শুয়ে হাঁপাতে হাঁপাতে সে বললে, প্রতাপ চৌধুরীকে আমি বধ করেছি। আমাকে চিনতে পারেন জয়ন্তবাবু? না, কে আপনি? ছদ্মবেশ না থাকলে চিনতে পারতেন। আমি আর বেশিক্ষণ বাঁচব না, তাই যাওয়ার আগে পরিচয়টা দিয়ে যাই। আমার নাম মানিক চাঁদ। সুন্দরবাবু বললেন, কি আশ্চর্য! তুমি তো ছিলে প্রতাপ চৌধুরীর প্রধান সাগরেদ, তারই সঙ্গে জেল ভেঙে পালিয়েছিলে। শ্বাস টানতে টানতে কষ্টের সঙ্গে মানিকচাঁদ বললে, হ্যাঁ, ঠিক বলেছেন, কিন্তু তার পরের কথা আপনারা জানেন না। তার সঙ্গে জেল থেকে বেরিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, অসৎ পথে আর থাকবো না, সৎ হব। প্রতাপ চৌধুরীকে এড়িয়ে এড়িয়ে চলতে লাগলাম। সে হলো আমার উপরে খড়গহস্ত। আমি তার সমস্ত গুপ্ত কথা জানতাম। সে আমাকে পৃথিবী থেকে একেবারে সরিয়ে দেবার জন্য বারবার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমি পালালাম, ছদ্মবেশ ধারণ করলাম। এমন হাগরে যাযাবর জীবন প্রাণ আমার অতিষ্ঠ করে তুললে। শেষটা শেষটা তাকে পুলিশের হাতে আবার ধরিয়ে দিয়ে নিজে নিরাপদ হতে চাইলাম। তার তার অভিসন্ধি আমি জানতাম। নিজে আড়ালে থেকে তাকে চোখে চোখে রাখতে লাগলাম। আপনাদের কাছে তার খবর সরবরাহ করতাম। নিজের পরিচয় দিতে পারতাম না, কারণ আমিও ফেরারি আসামি। তার কথা ক্রমে ক্রমে ক্ষীণতর হয়ে এসে একেবারে বন্ধ হবার মতো হলো। কিন্তু প্রাণপণ চেষ্টায় নিজেকে আর একবার সামনে নিয়ে মানিকচাঁদ কোনো রকমে আবার বললে, আজ সে পালাচ্ছিল, আমি তাকে বাধা দিই। সে রিভলভার ছোড়ে। তখন নিজের চরম আঘাত পেয়েও তার বুকে ছোড়া বসে আমি প্রতিশোধ নিই। তার অন্তিমকাল উপস্থিত বুঝে বীরেন তাড়াতাড়ি জিজ্ঞাসা করলে, জগৎ শেঠের রত্নকুটির কথা আপনি কিছু জানেন? কিন্তু মানিকচাঁদ নির্বাক, তার দুই চক্ষু মুদে এলো। জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, ভগবান মানিকচাঁদকে সৎপথের প্রতীক হবার সুযোগ দিলেন না বলে আমি দুঃখিত। আর বীরেনবাবু, আপনি ভাববেন না, এবারে জগৎ শেঠের রত্নকুটি নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করব। চলুন। বাড়িতে আবার ফিরে এসে জয়ন্ত বললে, বীরেনবাবু, যে ঘর থেকে প্রতাপ চৌধুরী আপনার ঠাকুরদার গল্পের খাতার খানিকটা চুরি করে নিয়ে গেছিল, আমরা এখন সেই ঘরে গিয়ে বসতে চাই। বীরেন শান্ত স্বরে বললে, কি হবে আর সেই গুদাম ঘরে গিয়ে? আমার মন ভেঙে পড়েছে, আর পুরনো কাসন্দি ঘাটতে ভালো লাগছে না। সুন্দরবাবু সায় দিয়ে বললেন, হ্যাঁ বীরেনবাবু, আমারও ওই মত। গুপ্ততন্ত্র হয়ে দাঁড়ালো অলিক দিল্লিকা লাড্ডু। আর মুখের কথায় হিল্লি দিল্লি করে বেরিয়ে লাভ কি? প্রচুর কাদাঘাটা হয়েছে। আমি এখন হস্তপদ বিস্তৃত করে নিদ্রা দেবীর আরাধনা করতে চাই। ঘুম চাই আমার, ঘুম। মানিক বললে, আহা, যা বলেছেন। আমি এখনই এক দৌড়ে বাজারে গিয়ে আপনার নাসিকার জন্য এক শিশি সরস্প তেল কিনে আনবো কি? সুন্দরবাবু খাপ্পা হয়ে মানিকের পৃষ্ঠদেশে মুষ্টি প্রহার করতে উদ্যত হলেন। সতর্ক মানিক এক লাফে গিয়ে পড়ল হাত কয়েক তফাতে। কিন্তু জয়ন্ত গো ছাড়লে না। শেষ পর্যন্ত তাকে নিয়ে বীরেনকে উদ্দিষ্ট ঘরে গিয়ে হাজির হতে হলো। তারপর অবহেলা ভরে বললে, এখন বলুন জয়ন্তবাবু, আপনার বক্তব্য কি? জয়ন্ত প্রথমে মুখে কিছু বললে না। স্তব্ধভাবে ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। এটা গুদাম ঘরই বটে। নানান রকম একালে অব্যবহার্য জিনিস বাড়ির এই ঘরখানায় কোণঠাসা করে রাখা রয়েছে। গুরু ভার ও মস্ত বড় লোহা সিন্দুক, আগাগোড়া কাঠের আলমারি, ডেস্ক, ভারী ভারী বাসনকোসন এবং গৃহস্থালির ও গৃহসজ্জার কড়িখচিত দ্রব্য সামগ্রী প্রভৃতি। শেষোক্ত জিনিসপত্রগুলিতে প্রাচীন বাংলাদেশের একটা নিজস্ব বিশেষত্ব ছিল। রকমারি কড়ির নামও ভিন্ন ভিন্ন, যেমন বেদন্তা, সিংহী, মৃগী ও হংসী প্রভৃতি।
ঘরের কড়িকাঠ থেকে দোলনার মতো ঝুলছে একটা কড়ির আল্লা। এ শ্রেণীর জিনিস অধিকাংশ একেলে বাঙালি চোখেও দেখেনি। একদিকে স্তূপীকৃত বা বিকীর্ণ হয়ে রয়েছে অনেক প্রাচীন পুস্তক। জয়ন্ত জিজ্ঞাসা করলে, এই বইগুলোই বুঝি প্রতাপ চৌধুরীরা আলমারির ভেতর থেকে টেনে বার করেছিল? বীরেন বললে, আগে হ্যাঁ, বইগুলো যেভাবে ফেলে গিয়েছিল ঠিক সেইভাবেই পড়ে আছে। জয়ন্ত অন্য মনস্কের মতো দু তিনখানা বই তুলে নিয়ে পাতার পর পাতা উল্টে যেতে লাগলো। মুখে তার চিন্তার লক্ষণ। বীরেন অধীর স্বরে বললে, জয়ন্তবাবু, আপনি কি আলোচনা করবেন বলছিলেন না? জয়ন্ত বললে, হ্যাঁ বীরেনবাবু, আপনি বোধহয় মনে করেন যে জগৎ শেঠের গুপ্তধন হস্তগত করে প্রতাপ চৌধুরী শূন্য হস্তেই সদ্য সদ্য স্বর্গে বা নরকে যাত্রা করেছে? আগে হ্যাঁ, মনে করি। না, আমি তা মনে করি না। কেন করেন না? প্রমাণ দেখে। কি প্রমাণ? প্রথমত, গুপ্তধনের সন্ধানেই প্রথমে সে এ বাড়িতে এসেছিল। এখান থেকে সে চন্দ্রনাথবাবুর লেখা কাহিনী সংগ্রহ করে। সেই 5 অংশে বিভক্ত লেখা কাহিনীর তৃতীয় অংশ সে খাতা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। আমরা তা দেখতে পাইনি। আমার দৃঢ় বিশ্বাস এই তৃতীয় অংশেই চন্দ্রনাথবাবু বর্ণনা করেছিলেন শেঠেদের বাগান বাড়িতে গিয়ে দ্বিতীয়বার ইদারায় নেমে কেমন করে তিনি গুপ্তধন দর্শন করেছিলেন। প্রতাপ চৌধুরীও তা পাঠ করে সেখানে গিয়ে হাজির হয়ে দেখে ইদারার মধ্যে গর্ভগৃহ আছে বটে, কিন্তু গুপ্তধন নেই। এটা আপনার যুক্তিহীন ধারণা। না, যুক্তিহীন নয়। প্রতাপ সেখানে গিয়ে গুপ্তধন পেলে পর আপনাকে আর আমাদের নিয়ে এত বেশি মাথা ঘামাতে আসতো না। সানন্দে যাত্রা করতো অজ্ঞাতবাসে। সুন্দরবাবু বলে উঠলেন, ঠিক ঠিক, জয়ন্তর এ কথা জজে মানে। জয়ন্ত বললে, তারপর দেখুন, সে কাল রাত্রে আবার এখানে এসেছিল। আজ যখন আমি প্রতাপের খোঁজে এই বাড়ির ঘরে ঘরে ঘুরছিলাম, তখন দেখলাম যে সে আর তার দলের লোকরা বাড়ির নানা ঘরে ঢুকে দেওয়াল আর মেঝে ঘুরেছে। লোহার সিন্দুক আর আলমারি প্রভৃতি ভেঙে তছনছ করে ফেলেছে। কেন তারা আবার এসেছিল? নিশ্চয়ই হাওয়া খেতে নয়। কি তারা খুঁজেছিল? নিশ্চয়ই গুপ্তধন। বীরেন বললে, আপনার মতকে আর অযুক্তি বলতে পারি না বটে, কিন্তু কোথায় সে গুপ্তধন? গুপ্তধন হস্তগত করেছিলেন চন্দ্রনাথবাবু। কারবার পত্তন করবার সময় তার বেশ একটা মোটা অংশ খাটিয়ে বাকি অংশ তিনি লুকিয়ে রেখে গেছেন। কোথায়? বীরেনবাবু, আপনাদের কলকাতার বাড়ি তৈরি করিয়েছিলেন কে? আমার বাবা। আপনার ঠাকুরদাও কি সেখানে বাস করতেন? না। তিনি থাকতেন কোথায়? ব্যবসা সূত্রে তার কলকাতায় আসা যাওয়া ছিল বটে, কিন্তু তিনি স্থায়ীভাবে বাস করতেন এই বাড়িতেই। তাহলে গুপ্তধনের বাকি অংশও আছে এই বাড়িতেই। আবার জিজ্ঞাসা করি, কোথায়? প্রতাপ খুঁজতে কোথাও বাকি রেখেছে কি? অন্ধের মতো খুঁজলে কিছুই পাওয়া যায় না। বীরেন এইবারে কিঞ্চিত শ্লেষ জড়িত কণ্ঠে বললে, তাহলে চক্ষুষ্মানের মতো খুঁজবার পদ্ধতি আপনি দেখিয়ে দিন। জয়ন্ত অবিচলিত কণ্ঠে বললে, তাই দেখাবো বলেই তো আমার এখানে আগমন। উত্তম, আমরা অপেক্ষা করছি। পকেট থেকে চন্দ্রনাথ লিখিত অসম্পূর্ণ কাহিনী সংবলিত খাতাখানা বার করে জয়ন্ত বললে, বীরেনবাবু, আপনার ঠাকুরদার রচনার পঞ্চমাংশে অর্থাৎ উপসংহারে কি আছে বলেননি তো? আছে একটা অর্থহীন পদ্য বা ছড়া, কিন্তু মূল কাহিনীর সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই। কে বললে সম্পর্ক নেই? কে বললে তা অর্থহীন? আপনি যা ভেবেছেন প্রতাপ চৌধুরীও তাই ভেবেছিল। সেই জন্যেই আধার ভেদ করে ফুটে ওঠেনি আলোর রেখা। আমিও প্রথমে সেই পদ্ধতিকে অগ্রাহ্যই করেছিলাম, কিন্তু তারপরে মনে মনে তাকে নিয়ে যথেষ্ট ভেবেচিন্তে রীতিমতো অর্থের সন্ধান পেয়েছি। অর্থ না অনর্থ? না, অনর্থের মধ্যেই সত্য অর্থ, অর্থাৎ সেই পদ্যটি ব্যক্ত করে দিয়েছে গুপ্তকে। অন্তঃপর আমি সেই পদ্যের নির্দেশ মেনেই গুপ্তধন অন্বেষণ করব। সকলে অবাক হয়ে
জয়ন্তের কাণ্ড কারখানা নিরীক্ষণ করতে লাগলো বিস্মিত নেত্রে। অনুরূপ ক্ষেত্রে অন্যান্য অন্বেষকরা যা করে, জয়ন্ত সেসব কিছুই করল না। অর্থাৎ সিন্দুক, আলমারির দেরাজ, ডেস্ক বা বাক্স প্রভৃতি ঘেঁটেও দেখলে না, কিংবা ঘরের ছাদ, দেওয়াল কি মেঝে ঠুকেও দেখলে না কোনো জায়গা ফাঁপা বা নিরেট আছে কিনা। সে প্রথমে বিকীর্ণ ও স্তূপীকৃত পুস্তকগুলোর প্রত্যেকখানা তুলে নিয়ে তাড়াতাড়ি হস্তচালনা করে গেল। তারপর বাসনকুসনগুলো নেড়ে চেড়ে দেখলে। তারপর কড়িকাঠ থেকে ঝুলন্ত কড়ির আলনার দিকে উচ্চ মুখে স্থির নেত্রে কিছুক্ষণ তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সুন্দরবাবু বললেন, কি হে, আলনা দেখে একেবারে থ হয়ে গেলে যে? হ্যাঁ, কড়ির কারুকার্য করা সুন্দর আলনা একালে আর দেখা যায় না। দণ্ডটা অন্তত 4 হাত লম্বা আর 1 বিঘত মোটা। দণ্ডের সমস্তটা পুরো লাল কাপড়ের আবরণ দিয়ে মোড়া, আর ওপরে বসানো অজস্র কড়ি। অংশী কড়ি, কারণ রং সাদা। সুন্দরবাবু, 70-75 বছর আগেও কলকাতায় আর মফস্বলে বাজারে কড়ি ফেলে জিনিস কেনা যেত, জানেন কি? না, ওই কি তোমার গুপ্তধন? না, ও হচ্ছে এখন বাজারে অচল ব্যক্তধন। সবাই দেখেও দেখতে চায় না। কিন্তু আলনাটা একবার নিচে নামালে হয় না? ধ্যাত, কেন? আরও ভালো করে সেকেলে কারিগরের কারিগরি দেখব। তোমার যত সব ছেলে মানুষই পায় না। কিন্তু জয়ন্ত যা ধরে আর ছাড়ে না, কাজেই দড়ি ছিঁড়ে আলনাটাকে নিচে নামিয়ে আনতে হলো। জয়ন্ত মাটির ওপরে বসে পড়ে 2 হাতের দণ্ডটাকে নাড়াচাড়া করে বললে, এটা খুব ভারী নেড়ের বলে মনে হয়। সেকালে লোকরা ভারী ভারী আসবাব বানিয়ে ধনগর্ব প্রকাশ করত, আর একালের আমরা হচ্ছি সূক্ষ্মতার ভক্ত। কড়িখচিত লাল আবরণীর তলায় কাঠ আছে বলেই মনে হয়। বীরেনবাবু, একখানা করাত বা ধারালো কাঠারি এনে দিতে পারেন? কি আশ্চর্য! কি করবেন? আনলেই দেখতে পাবেন। করা তো কাঠারি 2 পাওয়া গেল। জয়ন্ত বিনা বাক্য ব্যয় কড়ি রান্নার একটা প্রান্ত কেটে ফেলে বললে, এটা দেখছি বিশেষভাবে তৈরি ফাঁপা জিনিস, তবু এত ভারী কেন? সে ভেতরে হাত চালিয়ে দিয়ে যা বাইরে টেনে আনলে তা হচ্ছে এমন চমকপ্রদ অভাবিত জিনিস যে সুন্দরবাবু, মানিক ও বীরেন বিস্ময়ে, আনন্দে ও উত্তেজনায় মুহ্যমান হয়ে স্তম্ভিত নেত্রে দাঁড়িয়ে রইল মৌন শিলামূর্তির মতো। তার মধ্যে ছিল হীরক, নীলকান্তমণি, মরকত, পদ্মরাগ ও মুক্ত প্রভৃতি মহামূল্য রত্নরাজি। আরও কয়েকবার হস্ত ছাড়ানোর পরে কক্ষতলে ছড়িয়ে পড়ল আরও কয়েক মুঠো মণিমুক্ত। জয়ন্ত পরিতৃপ্ত কণ্ঠে বললে, বাইরে যা এনেছি তাই যথেষ্টরও বেশি। ভেতরে রইল আরও কত লক্ষ টাকার ঐশ্বর্য, আমার কল্পনাতেও তা আসে না। এখন আপনাদের কিছু বলবার আছে? সুন্দরবাবু কেবল বললেন, মানিক বললে, জয়ন্তের কথা শুনে আর ভাবভঙ্গি দেখে আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম আজ এখানে এমনি কোনো অপূর্ব আর আশ্চর্য ব্যাপারই দেখতে পাবো। বীরেন অভিভূত উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলে, জয়ন্তবাবু, জয়ন্তবাবু, আপনি ঐন্দ্রজালিক। না না, আপনি তার চেয়েও বিস্ময়কর। জয়ন্ত ঘান্ডেরে বললে, অতুক্তি করবেন না বীরেনবাবু, আমি কেবল সহজ বুদ্ধি ব্যবহার করতে পারি, আপনি যা পারেন না। বীরেন বললে, এখনো বুঝতে পারছি না আমার গলদ হয়েছে কোনখানে। আচ্ছা, কেন আপনি খাতার পদ্মটিকে অর্থহীন বলে মনে করেছিলেন? বীরেন বললে, তার অর্থ আপনি আমাকে বুঝিয়ে দিন। জয়ন্ত হাস্যমুখে বললে, অর্থ তো স্বতঃস্ফূর্ত, তার কত অংশ আবার শুনুন। কিন্তু আমি ঠিক জানি ভাই, গুপ্তপথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকোয়ে পথের পন্থী। তারপরে স্পষ্ট কথা, মানস নয়ন যে খুলে চায়, সত্য মানিক সেই খুঁজে পায়। মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে। চন্দ্রনাথবাবু বলছেন, গুপ্তপথে চলতে সবাই অভ্যস্ত। যা গুপ্ত তাকে আবিষ্কার করতে গেলে সকলেই আগে গোপনীয় স্থানীয় অন্বেষণ করে।
যা চোখের সামনাসামনি থাকে তাকে অবহেলা করা হয়। এই জন্য যার সহজ বুদ্ধি আছে সে সকলেরই চোখের সামনে অনায়াসে অবস্থান করেও কারোর দৃষ্টি আকর্ষণ করে না। তারই অন্বেষণা সফল ও তারই ভাগ্যে মণিমাণিক্য লাভ হয়, যার মানস নেত্র উন্মুক্ত। কিন্তু মূর্খেরা ভাবে রত্নের সন্ধান পাওয়া যায় কেবল প্রকাণ্ড লৌহ সিন্ধুকে। বীরেনবাবু, এই পদ্মই হয়েছে আমার চাবিকাঠি, আর তারই সাহায্যে খুলেছি আমি রহস্য সিন্ধুক। সুতরাং সুন্দরবাবু বললেন, সুতরাং জয়ন্তের কথা ফুরালো, বীরেনের ব্যথা জুড়ালো। আমিও বাবা পদ্য টদ্য রচনা করতে পারি, দেখছো তো। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের কাহিনী জগৎ শেঠের রত্নকুটির শেষ পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। হেমেন্দ্র কুমার রায়ের পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।